বিবেশী জরিপ, চাঞ্চল্যকর তথ্যভাস, বিএনপির পাশারদান উল্টে দিয়ে ক্ষমতায় যাচ্ছে জামায়াত। নতুন করে শেষ সময়ে এসে আরেকটি জরিপ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল তারা একটি জরিপ প্রকাশ করেছে ঢাকার একটি রেস্টুরেন্টে বসে। ঢাকার বিজ্ঞজনরা সেখানে গালে হাত দিয়ে বসেছিল। সেই প্রতিষ্ঠানটি যে জরিপ প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে বিএনপি 41.1% ভোট পাচ্ছে এই নির্বাচনে। 41.1। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে সামনে জামায়াত ইসলাম, তারা পাচ্ছে 39.9। মাত্র 0.2 পার্থক্য এই দুটো দলের মধ্যে। এই পার্থক্য কোনো পার্থক্য হিসেবে রাজনীতিতে হিসেব করা হয় না। কিন্তু জামায়াত যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের মতো ভোটের বাক্সে এমন থাবা বসাতে প্রস্তুত, তা হয়তো নীতি নির্ধারকদের অনেকেই আন্দাজ করতে পারেননি। নিশ্চিত বিজয় বা কনফার্ম সিটের হিসাবে কিন্তু জামায়াত জোটে গিয়ে ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরো সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলছি, কথা রেকর্ড করে বলে দিতে পারেন, বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নেই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন, তাহলে সবাই কিন্তু 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলা বারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে। আমরা শান্তি চাই, কিন্তু কথাবার্তা পরিষ্কার। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। 12 তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো। দিল্লিতে যারা পালিয়েছে, তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে, নব দিগন্তের উন্মোচন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরাজয়ের ন্যারেটিভ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বলবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। দর্শক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল তারা একটি জরিপ প্রকাশ করেছে ঢাকার একটি রেস্টুরেন্টে বসে। ঢাকার বিজ্ঞজনরা সেখানে গালে হাত দিয়ে বসেছিল। সেই প্রতিষ্ঠানটি যে জরিপ প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে বিএনপি 41.1% ভোট পাচ্ছে এই নির্বাচনে। 41.1। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে সামনে জামায়াত ইসলাম, তারা পাচ্ছে 39.9। মাত্র 0.2 পার্থক্য এই দুটো দলের মধ্যে। এই পার্থক্য কোনো পার্থক্য হিসেবে রাজনীতিতে হিসেব করা হয় না। কি বুঝলেন? অর্থাৎ 41.1 জামায়াত ইসলাম বিএনপি, আর জামাত 39.9। এখন এই হিসেবে আমরা এটুকু বলতে পারি যে বিএনপি আর জামায়াত হাড্ডাহাড্ডির লড়াইয়ের মুখোমুখি রয়েছে। এখন কি বলবেন? ইনকিলাব মানে একটা পত্রিকা আছে, আমি জানি না আপনারা নাম জানেন কিনা, 10-5টা বিক্রি হয় কিনা জানি না, তবে মাদ্রাসার হুজুরদের বাধ্যতামূলক দেওয়া হয় ইনকিলাব নামে একটা পত্রিকা। তো এই পত্রিকাটি এবং আরো বেশ কিছু সংস্থা যে জরিপ করেছে, কেউ 250টি, কেউ 228টি, কি বলে 80টি, কেউ 88টি পর্যন্ত বিএনপিকে আসন দিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন একটি অবস্থা, যে অবস্থায় আমরা বলতে পারি প্রতিটি অর্গান, প্রতিটি প্রতিষ্ঠান এক প্রকার দলবাজ হয়ে গেছে। এই জরিপগুলো যারা করে খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো ফিল্ডেই যায় নাই, একটা জরিপ প্রকাশ করেছে আর যে দলকে জিতিয়েছে সেখান থেকে একটা মোটা অঙ্কের হাদিয়া নিয়েছে। নিরপেক্ষভাবে আমরা আমেরিকাতে, ইংল্যান্ডে বা ইউরোপ আমেরিকার বা উন্নত দেশগুলোতে যে জরিপগুলো দেখি, সেই জরিপে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই ফলাফলটা সেরকমই হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা খুব কম হয়।
যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এই জরিপটি প্রকাশ করে, প্রত্যেকের চোখ বড় বড় হয়ে যায়। তাহলে প্রশ্ন উঠতে পারে যে বিএনপির সমানে সমান জামাত হলো কি করে? একটা প্রশ্ন আসে সবার মনের মধ্যে। এই কথাগুলো বারবার বলতে ভালো লাগে না। বিএনপি তার জনপ্রিয়তার ভাটা ফেলেছে বা ভাটা পড়েছে 5 তারিখে হাসিনা চলে যাওয়ার পর তার দলীয় নেতা কর্মীদের কি বলবো অপরাজনীতির জন্য। হাসিনাকে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার বলেছিলাম, কারণ দেশটার মধ্যে একটা অপরাজনীতি করেছে। অপরাজনীতি শব্দটা বলবো না, মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছিল। একদিকে দুর্নীতি, জিনিসপত্রের দাম, তারপর প্রশাসনিকভাবে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, নানান রকম অপকর্ম হাসিনা করেছিল। ঠিক হাসিনা চলে যাওয়ার পর মানুষ মনে করেছিল একটা শান্তির সুবাতাস বইবে, কিন্তু সেই শান্তির সুবাতাসটা নষ্ট হয়েছিল কারো কারোর জন্য। আর সেই কারো কারো ব্যক্তিগুলি পড়ে গেছে অধিকাংশ বিএনপির। এই বিএনপিকে দোষ দিলে অনেকে মনে করেন যে বিএনপিকে দোষ দিচ্ছি না, তারেক রহমানকে দিচ্ছি না, বেগম জিয়াকে দিচ্ছি না। এই দলটা অনেক বড়, এই দলটার নেতাকর্মীদের সংখ্যাটা কম নয়, কিন্তু এই নেতাকর্মীরা এমন ভাবে 17 বছরের ক্ষুধা মেটাতে গেছে একসঙ্গে যে মানুষ এই দলটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করেন, জামাত ইসলাম এই সুযোগটি কাজে লাগিয়েছে। জামাত প্রকাশ্যে যে কথাগুলো বলছে বিএনপি তার বিরুদ্ধে বলতেও পারছে না। ধরেন আমি যদি এখন বলি আপনাদের ঠিক এই ভাষায় কথাটা বলি, খেয়াল করেন, যে কোনো লুটপাটকারীকে, চাঁদাবাজকে, কোনো দখলদারকে ভোট দেবেন না, সঙ্গে সঙ্গে দেখবেন বিএনপি কমেন্ট শুরু করছে আমাকে। কেন? বিএনপি বুঝে নিয়েছে এই কথা তাদেরকে বলছে। আমি কিন্তু কোনো দলের নাম বলছি না। চাঁদাবাজ, লুটপাট, এগুলো সবই তো আওয়ামী লীগ করছে। এগুলো হতে পারে এনসিপির ঘরে যেতে পারে, জামাতের ঘরে যেতে পারে, কিন্তু বিএনপি কমেন্ট করবে কেন? কোনো দলের নাম উল্লেখ না করলেও বিএনপি এই কারণে কমেন্ট করবে, তারা জানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অর্থাৎ এই কাজটা তারা করেছে। তাই যখনই টেন্ডার বা চাঁদাবাজ, দখলদার, টেম্পু লীগ, এই টেম্পু স্ট্যান্ড এগুলো বলা হয়, তখনই বিএনপি খেপে যায়, কমেন্ট শুরু করে দেয়। হ্যাঁ, তুই তো আমাকে বলছিস, নাম দলের নাম না লিখলেও তারা খেপে যাবে। আর জামাত ইসলাম এই ইস্যুটাকে জনগণের কাছে খুব সহজ করে প্রকাশ করেছে, কারণ জামাত ইসলাম গত 16-17 মাসে এরকম কোনো কাজ করেনি বা সেরকম কোনো ঘটনার প্রমাণ গণমাধ্যম সহ কারো সামনে হাজির হয়নি। প্লাস জামাতের ভোট তরতর করে বেড়েছে, বিএনপির ভোট তরতর করে কমেছে। 1 2 নম্বরে বিএনপির মধ্যে অনেক ত্যাগীরা মনোনয়ন পাননি, অনেক ত্যাগীরা পদবি পাননি, অনেক ত্যাগীরা কোণঠাসা হয়ে গেছেন দল থেকে। হঠাৎ করে 5 তারিখের পর হাইব্রিডরা যেমন আওয়ামী লীগকে ঘিরে ফেলেছিল, বিএনপিকে ঘিরে ফেলেছে। তারেক রহমানের ডানে বামে যারা আছেন তারা সবাইকে ত্যাগী, তাদের সবাইকে দলের জন্য ত্যাগ আছে। বহু ত্যাগী লোক আছে যারা 16-17 বছর ত্যাগ করেছেন, তারা তারেক রহমান ধারে কাছে যান নাই, যেতে পারেন নাই, আর তারেক রহমান ডাকেন নাই, দল ডাকেনি, মূল্যায়ন করেনি। এর মধ্যে ঢাকা আমার একজন পছন্দের মানুষ ইসাক সরকার। এই লোকটা আওয়ামী লীগের পুরো পিরিয়ড জেলেই ছিল, নির্যাতনের পর নির্যাতন, দল তাকে বহিষ্কার করে দিয়েছে। দলের মালিক একজন বহিষ্কার করতেই পারেন, দল তো একটা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান হয়ে গেছে, মন চাইলে বহিষ্কার করে দেবেন। কিন্তু এই ইসাক সরকারকে গত 15-16 বছর বহিষ্কার করেনি কেন? কারণ তাকে লাগছে দলের, তার ত্যাগ, তার লড়াই সংগ্রাম দলের প্রয়োজন ছিল। এখন দলের প্রয়োজন নেই, কারণ দল এখন ক্ষমতায় আসবে, যাকে খুশি তাকে এখন দল বহিষ্কার করবে। এটাই হলো বিএনপির ঘরে সবচেয়ে বড় ধাক্কা। আবার যে জায়গাগুলোতে, যে জেলাগুলোতে বিএনপি সর্বাধিক আন্দোলন সংগ্রাম করেছে যাদের নেতৃত্বে, তাদের অধিকাংশই মনোনয়ন পায়নি। উড়ে এসে জুড়ে বসেছে, অনেকে টাকা দিয়ে বসে গেছে, অনেকে ম্যানেজ করতে পেরেছে, হয়ে গেছে। এই বিষয়গুলো বিএনপির মধ্যে একটা ভয়ঙ্কর ঝড় তুলবে। আজকের লাইভ সেশনে বসে আপনাদের বলছি, যারা নোট করেন পারলে, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যের আলোকে বলছি। আমরা সাধারণত আপনাদের যে তথ্যগুলো দিই, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক ডিস্ট্রিক্টে ঘুরি, একদম মাঠে প্রান্তে যাই, আমরা অনেক গোয়েন্দা সংস্থার নির্ভেজাল তথ্যগুলো পাই। গোয়েন্দারা কি তথ্য দিল সেটা আমরা নেই না, তাদের সাথে বসে ইন্টারনালি তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য কালেক্ট করি। আর আমাদের যেটা মুখে বলে সেটা রিপোর্টে দেয় না, রিপোর্ট হয় অনেক হিসেব নিকেশ থাকে সেখানে। সবকিছু মিলে যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশে একটা বড় অঘটন ঘটতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 13 তারিখ কারো জন্য ঈদ হবে, কারো জন্য কি বলবো শোকের দিন হবে। কমেন্টে বলে দেন আপনারা কাদের জন্য ঈদ আর কাদের জন্য শোক হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি একটি খুব টার্নিং পয়েন্টে আছে। বিএনপি প্রায় 18 বছর ক্ষমতার বাইরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিএনপির ক্ষমতায় আসা না আসা দুটো পজিটিভ সাইন আছে আমার কাছে। 1, বিএনপি যদি ক্ষমতায় আসে, জনাব তারেক রহমান জিয়াউর রহমানের মতো দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে। তিনি লন্ডন জীবনে যে স্টাডি করেছেন, রাষ্ট্র নিয়ে তার যে গবেষণা, তার যে চিন্তা, সেই চিন্তাটাকে তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের এই 5 বছরে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ আমরা আরেকটি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা দেখবো তারেক রহমানের হাত ধরে, এটা আমার বিশ্বাস।
দ্বিতীয়ত হলো, যদি বিএনপি ক্ষমতায় না আসে, যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপিকে এই 5 বছর অনেক হিসাব নিকাশ করতে হবে যে তাদের ভুলগুলো কোথায়। খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। 1, শুধু চাঁদাবাজি দখলদারিত্ব নয়, বিএনপি অনুকূলে না প্রতিকূলে হেঁটেছে বেশি। বিএনপির ন্যারেটিভ গুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে কিনা, বিএনপি যেই থিম নিয়ে, যে চিন্তা নিয়ে এবার রাজনীতি মানে নির্বাচনটা করেছে, বা বিএনপির নেতারা যে বক্তব্য দিয়েছে, বা বিএনপি যেই মেসেজ থ্রো করেছে, বা বিএনপি যে চিন্তাটাকে এখন লালন করছে, যারা তারেক রহমান যে আইডিওলজি নিয়ে এখন রাজনীতি করছেন, সেই জায়গাটা প্রশ্নের আসবে যে তিনি সঠিক ছিলেন না ব্যাঠিক ছিলেন। অর্থাৎ বিএনপি যদি প্রচুর আসন পেয়ে মানে বিজয় লাভ করে, ধরে নিতে হবে বিএনপি রাইট ট্র্যাকে আছে। বিএনপি যদি জামাতের কাছে হেরে যায়, ধরে নিতে হবে বিএনপি ভুল ট্র্যাকে আছে। তাহলে কি করতে হবে? তারেক রহমানকে তার চারপাশ থেকে লোকগুলোকে ছাঁটাই করতে হবে, করে তিনি এমন একটা বেল তৈরি করবেন জিয়াউর রহমানের মতো, যাদের দেশ নিয়ে ভাবনা আছে, যারা দল পকেটের জন্য করেন না, দেশকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে করেন। এখন তারেক রহমানের যিনি সবচেয়ে কাছে আছেন, দীর্ঘদিন তার কাছে আনুগত্য প্রকাশ করেছেন, তিনি যোগ্য, এটা ভুল। রাষ্ট্র এবং জনগণের জন্য কে যোগ্য, রাষ্ট্র এবং জনগণের জন্য সবচেয়ে পজিটিভ চিন্তা কে করছেন, তিনি হলেন যোগ্য। আমার আনুগত্যের সেটা ভিন্ন জিনিস, রাষ্ট্র এবং জনগণের জন্য কার ভাবনা সবচেয়ে স্পষ্ট সেটা ব্যাপার। ধরেন একটা উদাহরণ দেই, এই মুহূর্তে ইলিয়াস হোসেন আর শাহেদ আলমকে আমি দুটো দাঁড়িয়ে পাল্লার দুটা পাল্লায় নিয়ে আসি। বাংলাদেশের যে কোনো একটি আসনে এই দুজনকে মনোনয়ন দেন, জামাত বিএনপি বাদ দেন, ইলিয়াস এবং শাহেদ আলম। আমি কনফার্ম বলতে পারি যদি 3 লক্ষ ভোট থাকে, 2.5 লক্ষের উপর ভোট ইলিয়াস পাবে, শাহেদ আলম 50 ফুল পাবে না, 30 পাবে, বাকিগুলো ভুলভাল হতে পারে বলেন। কিন্তু শাহেদ আলমকে বেছে নিয়েছে কে? বিএনপি। ইলিয়াসকে বেছে নেয়নি, কারণ ইলিয়াস স্পষ্ট কথা বলে, সত্যটা বলে, নির্বাচনটা বলে, দেশের জন্য বলে, জনগণের জন্য বলে। তাই ইলিয়াসকে বেছে নেয়নি, কনক সরোয়ারকে বেছে নেয়নি, পিনাকি ভট্টাচার্যকে বেছে নেয়নি, যারা সত্যটা বলে। বেছে নিল কাকে? বেছে নিল শাহেদ আলমকে বা শাহেদ আলম গ্রুপের মতো লোকদের। অথচ বিগত 15 বছর ইলিয়াসের ত্যাগ অনেক ছিল। শাহেদ আলম ছিল পুরো বিএনপি বিরোধী মনোভাবের, এবং হাসিনার টাকা ডিজিএফআই তার পকেটে দেয় তিনি বিক্রি হয়ে গেছেন, বিএনপি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছেন, কিন্তু বিএনপি তাকে বেছে নিয়েছে। তো এইরকম লোকদেরকে তারেক রহমান তার আশপাশে প্রচুর স্থান দিয়েছেন। এই লোকগুলো আবার দেখেছি আওয়ামী লীগের যারা প্রচার সেলে কাজ করেছেন, ওবায়দুল কাদেরের প্রচার টিমে যারা কাজ করেছেন, তারা এখন বিএনপির প্রচার টিমে কাজ করে। আমি অনেকে চিনি, নাম বলতে চাই না, যদি নাম জানতে চান নেক্সট ভিডিওতে বলবো। তারা আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের প্রচার সেলে কাজ করে অনেক টাকা বানিয়েছে, তারা এখন বিএনপির মিডিয়া সেলে কাজ করছেন, প্রচার সেলে কাজ করছেন। সালাউদ্দিন ভাইয়ের আশেপাশে দেখা যায়, তারেক রহমানের আশেপাশে দেখা যায়, জাইমা রহমানের আশেপাশে দেখা যায়। তাহলে যারা বিগত 15-16 বছর এত লড়াই করেছেন, তারেক রহমান তাদেরকে ভুলে গেলেন কেন? তাদেরকে মনে রাখেননি কেন? সেটারও জবাব হয়তো এই নির্বাচনে মিলবে। তো বিষয়টা হলো, রাজনীতির সবচেয়ে স্পষ্ট ধারণা কি, জনগণ কাকে চাইছে, কেন চাইছে, তার যোগ্যতাটা কি, তার ন্যারেটিভটা কি, তার উপরে ডিপেন্ড করে ভোটের রাজনীতির খেলাটা। আশা করি বুঝতে পেরেছেন। আসলে সহজ বাক্যে বলি, এবার ইতিমধ্যে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। কি ঘটতে পারে? একদল মনে করছে বিএনপি আসবে, একদল মনে করছে জামাত আসবে। এই মনে করা নিয়ে তারা বুঝতেছে না কোন পক্ষে দাঁড়াবে। কিন্তু প্রশাসন যদি কোনো পক্ষে না দাঁড়িয়ে নিরপেক্ষ একটি ইলেকশন করতে পারে, রাষ্ট্রকে কিছু দিতে পারে, অর্থাৎ জনগণ যাকে চাইছে তাকে যদি বিজয়ী করতে পারে, আগামী দিন বাংলাদেশ পরিবর্তন হবে। অনেক জায়গা থেকে খবর আসছে যে যাদের কাছে টাকা বেশি আছে তারা প্রশাসনকে টাকা দিচ্ছে, আর তাদের হয়ে প্রশাসন অনেক জায়গায় অভিযান চালাতে যাচ্ছে রাতের অন্ধকারে। তারা বিভিন্ন প্রার্থীর ঘনিষ্ঠ যারা নেতা কর্মী তাদের বাসায় অভিযান চালাচ্ছে, অথচ প্রচুর অস্ত্র বিভিন্ন জায়গায় ঢুকছে এমন তথ্য পাওয়া গেছে, সব জায়গায় অভিযান চালাচ্ছে না। অর্থাৎ এই নির্বাচন কেন্দ্র করে প্রতিটি ডিস্ট্রিক্টে যে প্রশাসন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, যারাই আছে আমাদের নিরাপত্তা বাহিনী, প্রত্যেকের একটা ঈদের সালামির টাইম আসছে। যারা সততার সাথে দায়িত্ব পালন করবেন, তারা দেশকে কিছু দেবেন, সেই অঞ্চলগুলোতে আমরা আশা করছি একটা ফ্রি ফেয়ার ভোট হবে। আর যেখানে রাতের অন্ধকারে কেউ বিক্রি হয়ে যাবেন, সেই অঞ্চলে দেখবেন প্রচুর হাঙ্গামা তৈরি হবে। এখন আপনি বুঝবেন কি করে যে কোথায় বিক্রি হয়েছে? আমি আপনাদের সহজ ভাষায় বলে দিই, কোন কোন অঞ্চলের প্রশাসন বিক্রি হয়েছে, তারা কিছু নমুনা কিরকম হবে। আপনি অভিযোগ দেবেন, প্রশাসন শুনবে না। আপনার চোখের সামনে অনেক অনিয়ম হবে, প্রশাসন দেখবেন না দেখার ভান করে থাকবে, এবং উল্টো আপনাকে হয়রানি করবে। তখন বুঝবেন ওই প্রশাসন কোথাও বিক্রি হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? দ্রুত সময়ের মধ্যে সেই প্রশাসনকে সেখান থেকে ডিসপাস করার জন্য আন্দোলন শুরু করতে হবে। আগামীকালকে বা পরশু দিন, এই 2 দিন হবে বাংলাদেশের সবচেয়ে ক্রুশিয়াল টাইম। কিরকম? আগামীকালকে বোঝা যাবে প্রশাসন কোন পক্ষে যাচ্ছে। এবং নির্বাচনের দিন একটি কাজ আপনাদের খুব ভালোভাবে করতে হবে, যেটা 1/11 পরবর্তী মইনিউ করেছিল। সারা দেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কারণ
এখানে মূল মেকানিজমটা সেনাবাহিনী করেছিল। প্রত্যেকটি কেন্দ্রে দায়িত্ব নেবেন আপনারা, যারা ভোটার ভোট দিয়ে বাড়ি চলে যাবেন না, কেন্দ্র পাহারা দেবেন। যারা পুলিং, যারা ভিতরে এজেন্ট, তারা খুব ভালো করে কোনো গল্পের মধ্যে উঠবেন না, কারো টাকার কাছে বিক্রি হবে না। আপনারাও খেয়াল রাখবেন যে এজেন্ট বিক্রি হয়ে গেছে কিনা। ওখানে এজেন্ট বিক্রি হয়ে যায়, দল থেকে দিল মিস্টার কুদ্দুসকে বলো তুই বিরোধীদের 50,000 টাকা দিয়ে দিব, তো চুপচাপ থাক। ওই চিন্তা করলো আমার দল কয় টাকা দেয় না দেয়, এখানেও 50, দল থেকে 50, 1 লাখ টাকা হয়ে গেল। কে আসলো না আসলো আমার কি দরকার। তো এখানে হবে ভোটের বাড়ি, যেটাকে আমরা বলি খুব চমৎকার কারচুপি যেটা করেছিল মইনুর আমলে। এই কারচুপিটা সেনাবাহিনী করতে পারে, সবাই পারবে না, পুলিশও খুব একটা পারে না। তার মানে এবার সজাগ দৃষ্টি রাখতে হবে যে কারচুপির জায়গাগুলোতে আপনারা নজর রাখবেন। প্রশাসন শুধু নয়, রাষ্ট্রের প্রতিটি যন্ত্রে তাদের হাতে অনেক ক্ষমতা থাকে। তারপর পুলিং যে রিপোর্ট দিয়ে দিবে, কেন্দ্রের রিপোর্ট দিবে, এটা আপনি নোট রাখবেন, ছবি তুলে রাখবেন। এটা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এই রিপোর্টে কোনো হেরফের আছে কিনা, যোগ বিয়োগে হেরফের আছে কিনা, এগুলো কিন্তু হয়। কারণ এবার নির্বাচনটি সব দলের জন্য একটা কি বলবো জীবন মরণ লড়াই, যেটি দিয়ে শুরু করছিলাম। তো এই নির্বাচন যদি বিএনপি জিতে যায়, বিএনপি জিয়াউর রহমানের আদলে রাষ্ট্র গঠনের একটা সুযোগ পাবে। বিএনপি যদি হেরে যায়, বিএনপি তার সারা জীবনের ভুলগুলোকে নিয়ে আত্মসমালোচনার জায়গা পাবে এবং তাদের ন্যারেটিভ পরিবর্তনের বা তাদের যে মেসেজ নিয়ে তারা এই নির্বাচনটিতে 26-এ নির্বাচনটি করছে, তাদেরকে পুরো উলট পালট করে দেবে এবং তাদেরকে বুঝতে হবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত বিএনপি হা ভোটের পক্ষে খুব সরব নয়। শেষ সময় এসে তারেক রহমান হা ভোটের পক্ষে বলেছেন। মানুষ এই জিনিসগুলোকে পজিটিভ ভাবে দেখছে না। দর্শক, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো আপনাদের, কারণ আমি এখন বাংলাদেশ নিয়ে আমার অনেকগুলো ভিডিও থাকবে নিয়মিত। আপনাদের সবার একটা পা ধরে বলছি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, একদম দুটো পা ধরে বলছি আপনাদের, দুটো কাজ করবেন না। এক, কোনো লুটেরা, চাঁদাবাজ, ঋণ খেলাপিকে ভোট দেবেন না। দুই, প্লিজ হা ভোটটা দেবেন। এই দেশটাকে গড়ার একটা সুযোগ এসছে, 54 বছরে আর কখনো পাবেন কিনা জানি না, কিয়ামতের আগ পর্যন্ত এই সুযোগটা পাবেন না। হা ভোটটা দেবেন। এই রাষ্ট্রটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই না কোনো ব্যক্তির আদরে দেশ চলুক, আমরা চাই না কোনো দলগুলো ব্যবসা প্রতিষ্ঠান হোক, আমরা চাই না নেতার ছেলে নেতা হোক, এমপি ছেলে এমপি হোক, মন্ত্রী ছেলে মন্ত্রী হোক। আমরা চাই এই দেশের একজন খেটে খাওয়া মানুষ নেতা হতে পারে, একজন সাধারণ রিক্সাওয়ালার সন্তান লেখাপড়া করে তার মেধা দিয়ে নেতা হতে পারে, রাষ্ট্রকে সাজাতে পারে। এই সুযোগটি হাতছাড়া করবেন না। দল আপনাকে কয় টাকা দিল, পদ পদবি দিল, কি দিল না দিল, সব বাদ দেন। নিজের চিন্তা, নিজের সন্তানের চিন্তা করেন। আপনি দলের পদ পেয়েছেন, আপনার সন্তান হতে পাবে না, কিন্তু রাষ্ট্রটাকে যদি আজকে ঠিক করে ফেলেন, মনে রাখবেন কালকে আপনার টাকা দিয়ে পদ কিনতে হবে না, কালকে মন্ত্রিত্ব কিনতে হবে না, কালকে এমপির মনোনয়ন কিনতে হবে না। দল আপনাকে খুঁজে নেবে, দল সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটাকে খুঁজে নেবে। এখন যেমন টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি, এটা হবে না। একদম খোলামেলা যে কথাটি বলতে চাই, হা ভোটটা যদি দিতে পারেন, আগামী দিনে নেতারা কর্মীদের দুয়ারে জুতা তলা ক্ষয় করবে। এখন যেমন কর্মীরা নেতাদের দুয়ারে ছুটছে, তখন নেতারা কর্মীদের দুয়ারে ছুটবে। এই রাষ্ট্রকে যদি 54 বছরে আমরা যা পারিনি, হা ভোট দিলে আগামী 5 বছরে সেটা সম্ভব হবে। একবার, 54 বছর তো আমরা অনেক দেখেছি, একবার আপনারা চান্স নেন, একবার আপনার দেশের মালিক হওয়ার চেষ্টা করেন প্লিজ। আর কোনো দলের কাছে নিজেকে বিক্রি করবেন না, ক্ষমতাসীনদের কাছে নিজেকে বিক্রি না করে একবার দেশের মালিক হওয়ার চেষ্টা করেন। একদম বিনীতভাবে বলছি, আপনাদেরকে অনেকে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু আপনারা বুঝবেন না। হা ভোট বিজয়ী হলে প্রকৃত দেশের মালিক জনগণ হবে। একদম সহজ বাক্যে আমি কথাটা বোঝালাম। হা ভোট বিজয়ী হলে প্রকৃত অর্থে দেশের জনগণই হবে দেশের মালিক। নেতারা ছুটবে আপনাদের পেছনে, আপনি নেতার পেছনে আর ছুটবেন না। আমি কমেন্টে দেখতে চাই কারা কারা হা ভোটটা দেবেন। আর চাঁদাবাজ, লুটপাটকারী, টেন্ডারবাজ, ঋণ খেলাপি, বেনামাজি, নারী লোক, এরকম যে ক্যারেক্টারের লোকগুলো আছে, এদেরকে প্লিজ ভোট দেবে না। যত সুন্দর চেহারার হোক, যত টাকার মালিক হোক না কেন, প্লিজ রাষ্ট্রটাকে একবার বাঁচান। এই 54 বছরে আমাদের এই সুযোগটি এবার কাজে লাগাতে হবে। আমি আপনাদের কমেন্ট আশা করছি। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরাজয়ের ন্যারেটিভ, তাদের মধ্যে পুরোপুরি হতাশা। বিএনপি দিন শেষ হয়ে আসছে, একদম কাছাকাছি। 12 ফেব্রুয়ারির পর দেখবেন যে বিএনপি নেই। বিএনপি প্রধান বিরোধী দল হবে, ইটস ট্রু, বাট দল হিসেবে বিএনপি ভেঙে যাবে। বিএনপি নেতারা অনেকে পরকালমুখী হয়ে জামাত ইসলামীতে যোগ দিবে, অনেকে দুনিয়ামুখী হয়ে এনসিপিতে যোগ দিবে। তারেক জিয়া লন্ডনে চলে যাবেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাৎ করবেন এক পর্যায়ে যে আসো ভাইয়া, আমরা 2 খালাতো ফুফাতো ভাই মিলে কিছু একটা করতে পারি কিনা। কিন্তু এদেশের তরুণ সমাজ আর এই তারেক জয় এদেরকে গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে, কারণ পুরো পরিস্থিতি এখন বিএনপির প্রতিকূলে। জনমত একদম বিএনপির এগেনস্টে চলে গিয়েছে, কোনোভাবে বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। নির্বাচনের 2 দিন আগের যে চিত্র, প্রচার প্রচারণার শেষে অবস্থা খারাপ। শেষের দিন বিএনপি একদম ডাব্বা মেরেছে। তারেক জিয়া গ্যাসের কূপ খনন করে আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেন। আপনি চিন্তা করেন এদের মাথায় কি আছে। মির্জা ফখরুল ফতোয়া দেন, এর মানে যেটা তাদের কাজ না, এই উদ্ভট কথাগুলো বলছেন। মির্জা ফখরুলের কাজকে ফতোয়া দেয়া, তিনি ফতোয়া দিচ্ছেন জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা এক সময় এই অনলাইনেও
দিনই বিষয়ে আলোচনা করতাম, শিরক বেদাত থেকে শুরু করে নানান বিষয়ে আলোচনা করতাম। আমাদের পুরাতন দর্শক আপনারা যারা আছেন আপনারা জানেন, সেখানে ইমান ভঙ্গের কারণ কি আলোচনা করতাম। ডক্টর আবু বকর জাকারিয়া মাঝে মাঝে আলোচনা করতো, ওটাকে আমরা রিফিউট করতাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব রয়েছে এই বিষয়ে, মোল্লা আলী কারির কিতাব রয়েছে, কে কি বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম, আপনাদেরকে শোনাতাম। ফেসিবাদী আমলে যখন রাজনীতির কথা তেমন একটা বলা যেত না, তখন এগুলো বলতাম, এবং এর মধ্যে অনেক বা এটা অতি জরুরি। এটাই ডক্টর আবু বকর জাকারিয়া, মতিউর রহমান মাদানী বা এই টাইপের ডক্টর মনজুর ইলাহি, এই টাইপের লোকজনের কাজ। আর এই ফতোয়া দিচ্ছে এখন মির্জা ফখরুল, যার দাড়িতে লাগিয়েছে এমন তেল জীবনে আর দাড়ি উঠবে না, মারা গেলে সুরঞ্জিত সেনগুপ্তের মতোই দেখাবে, পার্থক্য করা যাবে না। এই হচ্ছে বিএনপির অবস্থা, সব এলোমেলো। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে, কেউ অস্ত্র সহ, কেউ মাদক সহ, কেউ দর্শন করতে যে গ্রেপ্তার হচ্ছে। আবার নির্বাচনের 2 দিন আগে আমরা দেখলাম যে অনলাইনে বিভিন্ন ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়েছে, যাতে শেষ মুহূর্তের আনডিসাইডেড ভোটার যারা, তাদের ডিসিশনকে প্রভাবিত করবে। ইলিয়াস বিএনপির গোমর ফাঁস করে দিয়েছে বিরাট এক রিপোর্ট করে, পিনাকি নিয়ে এসেছেন আর এক চমক। তো পুরো অনলাইন ইনফ্লুয়েন্সার জগৎ যারা আছে, তারা নির্বাচনের জনমতের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। যারা ফ্যামিলি ব্লগ করতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, ফারহানা বিথি, তানিয়া সুলতানা সুরবি, এরকম আরো অনেকে আছে, বিথি সরকার, জনপ্রিয় এরকম অনেক ফ্যামিলি ব্লগার, এরা সব এখন দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির পক্ষে কেউ নাই, বিএনপি একলা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। তো দর্শক, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, নামের মুসলিম, কামের মুসলিম, সব এখন দাঁড়িপাল্লা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব দাঁড়িপাল্লা। আর বিএনপির এই জন্য এই যে পরিস্থিতি, এই পুরো পরিস্থিতি দেখে বিএনপি এখন পরাজয়ের ন্যারেটিভ নিয়ে এসেছে। তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর জামাত কি করে, ষড়যন্ত্র মুহূর্তের মধ্যে মাটি চাপা দেয়। যেমন মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রে, একদম পুরো পরিস্থিতি ঘুরিয়ে ফেলেছে জামাত, বাধ্য করেছে এই সিদ্ধান্ত বাতিল করতে। আর পরাজয়ের তারেক রহমান শেষের দিন ষড়যন্ত্র হচ্ছে বলে ঘরে ফিরে গেছেন, এটা বলে। কিন্তু কি ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র ব্যর্থ করতে কি করতে হবে, এটা কিছু করতে পারেনি। দর্শক, এই একটা বিষয়। তারপরে পরাজয়ের পর যে কথাগুলো বলা হয় 2 দিন আগেও, সেই বিষয়গুলো নিয়ে বিএনপি রাজনীতি করছে। যেমন তারেক যে বলছেন, নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে একটি মহল। এর মানে যে কারচুপির আভাস তিনি দিচ্ছেন, যে কারচুপি হচ্ছে, একটি দল ভোট চুরি করতে যাচ্ছে নকল ব্যালটে, অথচ ওই ব্যালট বানানোর ওই ঘটনার সাথে ওটা জামাতের কোনো সম্পর্ক ছিল না, ওটা মিডিয়ার অপপ্রচার। আর নকল ব্যালটের সিল বানিয়ে কি ভোট চুরি করা যায়? এত সোজা ভোট চুরি, ওটা বিএনপি প্রশাসনকে ম্যানেজ করতে পারে, প্রশাসনকে ম্যানেজ করতে হয়। যেমন আপনার এসপিদের 1.5 কোটি করে টাকা দিচ্ছে, 2 জন এসপি কে অলরেডি বিএনপি 1.5 কোটি টাকা দিয়েছে, এটা পিনাকি ভট্টাচার্য আবার জানতে পেরেছেন। এরকম আর অনেক কিছু আপনারা দেখবেন, এগুলো হচ্ছে ভোট চুরির সিস্টেম, এসপিদের বা প্রশাসনকে ম্যানেজ করা। যদিও যত এসপি ম্যানেজ করেন লাভ হবে না, কারণ জনগণের হাতে মোবাইল আছে। ওই যে ছাত্র সংসদ নির্বাচনে যেরকম বিএনপি পন্থী প্রশাসনের হাত ধরে শিবির জিতে এসেছে, ওই রকম বিএনপি পন্থীদের হাত ধরে জামাত জিতে যাবে। তো নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে একটি মহল, এটা এখন কেন বলছেন? এটা তাৎপর্য কি? এর মানে নির্বাচন সুষ্ঠু হবে এই কথা তারেক যে বলতে পারছে না। পার্থক্য দেখেন, জামাতের আমির কাছে জিজ্ঞেস করা হয় যে নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু করতে হবে, আশঙ্কা আছে কিন্তু করতে হবে, কোনো বিকল্প না, আমরা করব, আত্মবিশ্বাস দেখেছেন। আর তারেক রহমান, না এরা তো বোরখা বানাচ্ছে, এরা তো সিল বানাচ্ছে। পার্থক্য দেখছেন? এই হচ্ছে পার্থক্য। এর মধ্যে আবার তারেক রহমান অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এখন আত্মস্বীকৃত 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, নিজেরা স্বীকার করলেন। আর রাজনীতিতে এইসব ক্ষমা চাওয়া পার্টিকে কেউ ভোট দেয় না। এটা রাজনীতি কেন? আপনি একা, আপনার যেহেতু যোগ্য লোকজন আছে, তাহলে আপনি ভুল করেছেন, এটা স্বীকার করেছেন, আপনাকে ভোট দেবে কেন? দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।